আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমরা পড়ছিলাম 390 ধারা থেকে 402 ধারা পর্যন্ত। আমরা আজকে এইটুকু রিভিশন করব, তারপর ইনশাল্লাহ নতুন ধারা আলোচনা করব। 390 ধারায় ছিল দস্যুতা। 1 থেকে 4 জন ব্যক্তি যখন চুরি করবে অথবা বলপূর্বক কোনো সম্পত্তি গ্রহণ করবে, এই সম্পত্তি গ্রহণ করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটায়, আঘাত দান করে বা আঘাত দানের যদি চেষ্টা করে, গুরুতর জখম করে, এই সকল কার্যক্রম যখন করবে অথবা তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাবে বা মেরে ফেলার জন্য উদ্যোগ সৃষ্টি করবে বা উদ্যোগ নেবে, এই সকল কার্যক্রম করলে কি হবে? সেই চুরি দস্যুতায় গণ্য হবে। আর বলপূর্বক সম্পত্তি গ্রহণ এই দস্যুতায় গণ্য হবে। একই কথা, যদি বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে কি করা হয়? তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো হয়। তারপর আপনার আহ যদি তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো হয় বা মৃত্যুর ভয়ে যদি উদ্যোগ করা হয় বা গুরুতর জখম করা হয় বা গুরুতর জখম করানোর জন্য যদি উদ্যোগ নেওয়া হয়, এই সকল কার্যক্রম যদি করে তাহলে কি হবে? ওই চুরি এবং বলপূর্বক গ্রহণ দস্যুতা হিসেবে গণ্য হবে। ধারা 390। শাস্তি ধারা 392। ধারা 392-তে দস্যুতার শাস্তি। ধারা 391 ডাকাতি। ডাকাতি একই বিষয়, শুধু দস্যুতা সদস্য সংখ্যা 1 থেকে 4 জনের কাছে 5 থেকে ততোধিক, অর্থাৎ 5 জন অথবা 5-এর অধিক, 5 থেকে 15-20 যাই হোক না কেন, এই সংখ্যক ব্যক্তি যদি কি করে? দস্যুতার মতো কোনো অপরাধ অনুষ্ঠিত করে, তাহলে তারা কি করে? ডাকাতি করেছে বলে গণ্য হবে। তাহলে 5 বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা অনুষ্ঠান করবে তখন তাকে কি বলে? ডাকাতি বলে। 2 দিন আগে আমাদের পাবনা জেলার ডাকাতি হয়েছে। ধারা 391 ডাকাতি। ধারা 392 দস্যুতার শাস্তি। ধারা 393। 393 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি দস্যুতার মতো অপরাধ করার জন্য যদি উদ্যোগ নেয় বা প্রস্তুতি নেয় বা প্রস্তুতি যদি গ্রহণ করে বা উদ্যোগ যদি গ্রহণ করে, তাহলে তার শাস্তি ধারা 393। অর্থাৎ দস্যুতা এখনো করে নাই, কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে দস্যুতার মতো অপরাধ তারা করবে। এই দস্যুতা অপরাধ করার জন্য দেখা গেল 1 জন 2 জন 3 জন ব্যক্তি মিলে এক জায়গায় একত্রিত হইলো, অথবা অস্ত্রসহ যদি দস্যুতা করতে চায় সেক্ষেত্রে কি করলো? অস্ত্র শস্ত্র রেডি করলো, প্রস্তুত করলো। এই যে প্রস্তুতি নেওয়া, এই প্রস্তুতি কি? উদ্যোগ গ্রহণ করা। তাহলে দস্যুতার মতো অপরাধ করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করে বা প্রস্তুতি নেয়, তাহলে শাস্তি ধারা 393। ধারা 394 দস্যুতা করার ক্ষেত্রে, দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠান করতেছে কিন্তু এই অনুষ্ঠান চলাকালীন সময় যদি কোনো অপরাধী ব্যক্তি অর্থাৎ দস্যুতার কোনো অভিযুক্ত ব্যক্তি যদি স্বেচ্ছাকৃতভাবে অপর কোনো ব্যক্তিকে, অর্থাৎ সাধারণ কোনো মানুষ বা যে বাড়িতে দস্যুতা অনুষ্ঠান করতেছে সেই বাড়িতে যদি কাউকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে, তাহলে শাস্তি ধারা 394। স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান। ধারা 395 ডাকাতির শাস্তি। ধারা 396 খুন সহ ডাকাতি। ধারা 397। ধারা 397 বলা হচ্ছে, মৃত্যু বা গুরুতর আঘাত দানের প্রস্তুতি সহকারে যদি দস্যুতা করা হয় অথবা ডাকাতি অনুষ্ঠান করা হয়, তাহলে শাস্তি ধারা 397। ধারা 398। 398-তে বলা হয়েছে, যদি মারাত্মক অস্ত্র সহকারে যদি কি করা হয়? ডাকাতি অনুষ্ঠান করা হয় বা দস্যুতা অনুষ্ঠান করা হয়, তাহলে শাস্তি ধারা 398। ধারা 399 ডাকাতির মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি প্রস্তুতি নেয় বা উদ্যোগ গ্রহণ করে, তাহলে শাস্তি ধারা 393। 399 আর 393 হলো দস্যুতার শাস্তি। দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে শাস্তি 393। আর ডাকাতির যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে 399। ধারা 400 ডাকাত দলের দলভুক্ত হওয়া। অর্থাৎ গতকালকে যে বলেছিলাম, আপনি ডাকাত দলের সদস্যদের সাথে ঘোরাফেরা করবেন, খাওয়া দাওয়া করবেন, ওঠা বসা করবেন, বিড়ি সিগারেট খাবেন, এই করবেন সেই করবেন, চলাফেরা করবেন, তাহলে আপনি ডাকাত দলের সদস্য হিসেবে গণ্য হবেন। আর আপনি যখন ডাকাতি করার জন্য সমবেত হবেন
বা ডাকাতি করবেন, ডাকাতি করার জন্য যখন 10 জন 5 জন 15 জন ব্যক্তি কি হবে, একত্রিত হবে বা এক জায়গায় সমবেত হবে, তখন শাস্তি হবে ধারা 402, ডাকাত দলের সদস্য হিসেবে সমবেত হওয়া। ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে ডাকাত দলের সদস্যদের সাথে সমবেত হওয়া, ধারা 402। আর ধারা 401-এ বলা হয়েছে চুরি করার জন্য অথবা দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য চোরের দলভুক্ত হওয়া অথবা দস্যুতার দলভুক্ত হওয়ার শাস্তি ধারা 401। তো ডাকাতের দলভুক্ত হওয়ার শাস্তি ধারা 400, চোর এবং দস্যুতার দলবদ্ধ হওয়ার শাস্তি ধারা 401, ডাকাতির মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য একত্রে সমবেত হওয়ার শাস্তি ধারা 402। ধারা 402। ধারা 403। আজকের আলোচনা এখান থেকে প্রশ্ন হয়। এই ধারা 403 থেকে ধারা 409 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, আর এখান থেকে প্রশ্ন হয়। আজকে ফরিদ ভাই গ্রুপে একটা মেসেজ দিছে, রহিম স্যারের প্রশ্ন দিছে, একটা প্রশ্ন দেখছেন? দেখছি স্যার। প্রশ্ন কিরকম, সুন্দর না? কষ্ট তো ভালো হইলে ওর লাগে না, ওটাই তো বালা, খালি দ্বারা বসায় দিব। ওটা তো আমি যে প্রশ্ন করি, আপনি যদি বলেন যে আমি লিখবো না, আপনি লিখবেন না, কথা বুঝেন, আপনি লিখবেন না, শুধু ধারা লিখবেন। আপনি পরীক্ষার খাতায় যখন লিখবেন, লিখতে যাবেন, তখন আপনার ঝামেলা হবে। তখন কাজ কথা লাগবো স্যার, সমস্যা না, আগে থেকে লিখে অভ্যস্ত করতে হইব। কিভাবে উপস্থাপন করবেন? আপনি যা হ্যাঁ, লিখবেন, ভাই তাহের ভাই, তারপরে জাকারিয়া আছে, তারপরে ফরিদ ভাই আছে, আপনারা 4 জন মনে করেন সমান জানেন। এখন আইন কিন্তু সবাই জানে, কিন্তু উপস্থাপন করার বিষয়টা কিন্তু আলাদা। উপস্থাপন আপনাকে করতে হবে, আপনি করবেন যেভাবে তাহের ভাইয়ের সাথে মিলবে না, তাহের ভাই যেভাবে করবে জাকারিয়ার সাথে মিলবে না, জাকারিয়া যেভাবে করবে আপনাদের 3-4 জনের সাথে বা কারোর সাথেই মিলবে না। এই উপস্থাপন বিষয়টা কিন্তু থাকে, সেজন্য আমি বলি লিখতে। আজকে দেখলাম ফরিদ ভাই দিয়ে বলতেছে এইভাবে প্রশ্ন করতে, আমি তো জানি যে প্রশ্ন এভাবে করা যায়, প্রশ্ন করা তো কোনো সমস্যা না, কিন্তু প্রশ্নের উত্তরটা লেখা হলো মুখ্য বিষয়। আপনি কিভাবে উপস্থাপন করবেন, আপনার উপস্থাপন কেমন হবে, ধারা তো সবাই জানে ভাই, ধারা সবাই লিখতে জানে। হইব স্যার। কথা বুঝতে পারছেন? ধারা তো ওইভাবে আমিও দিতে পারি, প্রশ্ন লেখা, প্রশ্নের আপনার অ্যান্সার তো তার তো আমরা পরীক্ষা নিলে পরীক্ষার যে প্রশ্ন হয়, প্রশ্নের জন্য আলাদা একটা ক্লাস হয়, যে ক্লাসে প্রশ্ন আলোচনা করা হয়। কথা বুঝতে পারছেন? আগে পড়া শেষ করেন, তারপর ইনশাল্লাহ নিয়মিত প্রয়োজন পড়লে পরীক্ষা হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে ধারা 403। ধারা 403-এ বলা হয়েছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। অসাধুভাবে, আমরা শুধু অসাধুভাবে পড়ছিলাম কত ধারা, ধারা 24, মনে আছে আপনাদের? অসাধুভাবে ধারা 24, আর ধারা 25 প্রতারণামূলক ভাবে। তো ধারা 24-এর যে বিষয়টা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। এখন অসাধুভাবে সম্পত্তি কিভাবে আত্মসাৎ করা যাবে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে বা তার নিজস্ব ব্যবহারের জন্য, বা তার নিজে ব্যবহার করে বা তার নিজস্ব ব্যবহারের জন্য কোনো সম্পত্তি, অস্থাবর সম্পত্তি কি করে পরিণত করে, তার নিজের ব্যবহারের জন্য কি করে পরিণত করে, তাহলে সেই ব্যক্তি অসাধুভাবে আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। ধারা 403। এখন কোন ক্ষেত্রে অসাধুভাবে আত্মসাৎ করা হবে, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা হবে? এখন আমরা গ্রামে তো বলি যে ওই জিনিসটা ও আত্মসাৎ করছে, সেটা কিভাবে করছে, আত্মসাৎটা কখন হবে? আমি একটা জিনিস দিলাম এনামুল ভাইকে, আমি একটা জিনিস এনামুল ভাইকে দিয়ে দিলাম, আমি জানি যে এটা এনামুল ভাইকে দেওয়া যাবে, সমস্যা নাই, আমি দিয়ে দিলাম। এটা যে এনামুল ভাই নিল বা সে নিয়ে ব্যবহার করলো বা সে নিয়ে খাওয়া ফেললো, সে নিয়ে বিক্রি করে দিল, এইটা কি আপনার আত্মসাৎ হবে? এইটা আত্মসাৎ হবে না।
কারণ আমি নিজের ইচ্ছায় কি করলাম, আমি এনামুল ভাইকে দিয়ে দিলাম। কিন্তু আমার একটা জিনিস এনামুল ভাই যদি নেয় বা এনামুল ভাই যদি পায়, পাওয়ার পরে যদি সে কি করে, আমাকে ফিরা দেওয়ার কথা, সে যদি আমাকে না দেয়, সে যদি কি করে নিজে ব্যবহার করে বা সেই জিনিসটা যদি সে বিক্রি করে দেয়, তাহলে সে কি করবে, সম্পত্তি আত্মসাৎ করবে, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করবে, ধারা 403। একটা উদাহরণ দেই। ক নামক একজন ব্যক্তি রাস্তায় একটি পত্র পায়। এই পত্রের ভিতরে কি 1,000 টাকার নোট আছে, বা দুইটা 1,000 টাকার কি আছে, নোট আছে। এখন পত্রটির উপরে যে লেখা আছে, পত্রটি কোথায় যাবে, কোন জায়গায় যাবে, এই বিষয়টা পত্রের উপরে লেখা আছে। এখন ক নামক ব্যক্তি কি পত্র মানে চিঠি পাইছে, ঠিক আছে, চিঠি সে পাইছে, চিঠির উপরে লেখা আছে, এই চিঠি অনুযায়ী সে কি করতে পারে, ওই পত্রটি বা টাকা সহ যে খামটি আছে, সে খামটি কি করতে পারে, ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দিতে পারে। এখন ক ভাবতেছে যে না, এটা আমি পৌঁছায় দেব না। ক কিন্তু পৌঁছায় দিতে বাধ্য, যখন ক ওই পত্র উঠায় ফেলছে, ঠিক আছে, একটা রাস্তায় পড়ে আছে, আপনি উঠালেন না, কোনো সমস্যা নাই। রাস্তায় কোনো চিঠি পড়ে আছে, কোনো 500 বা 1,000 টাকা কোনো খামের ভিতরে পড়ে আছে, সে খামের ভিতরে লেখা আছে, নির্দেশনা দেওয়া আছে যে এই খামটা আমরা যেমন লিখি যে প্রেরক প্রাপক, প্রাপক কে পাবে, মনে করেন আমরা লিখলাম যে পুলিশ সুপার পাবনা থেকে পুলিশ সুপার রাজশাহী, মানে পুলিশ সুপার পাবনা প্রেরণ করলো, পুলিশ সুপার রাজশাহী কি পাবে। এখন দেখা গেল চিঠির ভিতরে কি 1,000 টাকার, 2,000 টাকার, মনে করেন যে দুইটা নোট আছে। এখন এই নোটটা বা খামটা বা পত্রটা যখন আপনি পাবেন, পাওয়ার পরে আপনি যদি মনে করেন যে এই খামটা আমি রাজশাহী জেলায় পৌঁছায় দেব, আপনি যদি সেই সুবাদে যদি আপনি ওই খামটা যদি নেন অথবা পত্রটা যদি নেন, তাহলে আপনাকে পৌঁছা দিতে হবে, আপনি পৌঁছা দিতে বাধ্য, কারণ ওর উপরে লেখা আছে, ওর উপরে কি আছে, লেখা আছে, সেই ক্ষেত্রে আপনি পৌঁছা দিতে বাধ্য। কিন্তু আপনি যদি পৌঁছায় না দেন, তাহলে আপনি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন বলে গণ্য হবে। ধারা 403, ধারা 403। আর একটা উদাহরণ দেই। মনে করেন এনামুল ভাই আর তাহের ভাই, আপনারা দুইজন বন্ধু, ঠিক আছে। এখন দুই বন্ধু মিলে একটা ঘোড়া কিনছেন। যখন দুই বন্ধু মিলে একটা ঘোড়া কিনবেন, তাহলে অবশ্যই দুইজনই ওই ঘোড়া চালাইতে পারবেন। ওই ঘোড়ার উপরে দুইজনেরই একটা অধিকার আছে, যে একদিন আপনি চালাবেন, বা 1 সপ্তাহ তাহের ভাই চালাইলো, 1 সপ্তাহ এনামুল ভাই চালাইলো। এখন দুইজনের ভেতরে একজন কি করছেন, ঘোড়াটা বলতেছেন যে আমাকে দে, আমি কিছুদিন ঘোড়া চালাই। এখন ঘোড়া চালানোর উদ্দেশ্যে আপনি ঘোড়া নিয়ে যাইতেছেন, নিয়ে যাওয়ার পর কি করলেন, আপনি ঘোড়া বিক্রি করে দিলেন। কি করলেন, ঘোড়া আপনি বিক্রি করে দিলেন। একজন বিক্রি করলেন আর একজন সে বিক্রির বিষয়টা জানলো না। আপনি বিক্রি করে দিলেন, বিক্রয় লব্ধ যে টাকা, এখন 1 লাখ হোক, 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, যেই টাকাই হোক, সেই সম্পূর্ণ টাকা কি করলেন, আপনি নিয়ে নিলেন, বা আপনার কোনো কাজে সেই টাকা ব্যবহার করলেন, আপনি সেখান থেকে কোনো টাকাই অন্যজনকে দিলেন না। এক্ষেত্রে আপনি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন বলে গণ্য হবে। ধারা 403, ধারা 403। তাহলে ধারা 403 কি বোঝা গেল, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, অর্থাৎ যে সম্পত্তিতে অপর কোনো ব্যক্তির কি আছে, হক আছে, সত্য আছে, অধিকার আছে, আপনি সেই অধিকার কি করলেন, খর্ব করলেন বা ক্ষুণ্ণ করলেন। ক্ষুণ্ণ করা, সেই অধিকার ক্ষুণ্ণ করা বা সেই অধিকার নষ্ট করা, আপনি ওই সম্পত্তি আপনার আপনার কাজে আপনি ব্যবহার করলেন, সেই ক্ষেত্রে আপনার কি হবে, অপরাধ হবে। কি অপরাধ, আপনি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলেন। সোজা কথা, টোটাল কথা, আপনি আর একজনের হক নষ্ট করলেন। আপনি একজনের হক বা অধিকার আপনি নষ্ট করলেন। যেখানে আপনার দুইজনের অধিকার আছে ঘোড়ার উপরে, সেখানে কি করলেন, ঘোড়া একজন অটো বিক্রি করে দিলেন, বিক্রি করে বিক্রয়লব্ধ টাকা আপনি নিয়ে নিলেন। অথবা যে খামটা
এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করার কথা ছিল, রাস্তার মধ্যে পড়ে গেছে, আপনি পাইছেন। আপনি যখন পাইছেন, আপনি যখন উঠাইছেন, উঠানোর পরে আপনি সেই জায়গায় পৌঁছায় দিতে বাধ্য। অথবা যে জায়গা থেকে খামটা বা চিঠিটা ইস্যু হয়েছে, আপনি সেই জায়গায় পাঠিয়ে দিতে বাধ্য। কিন্তু আপনি কোনো জায়গাতেই দিলেন না। না দিয়ে কি করলেন, খামের ভিতরে বা পত্রের ভিতরে 1,000 টাকার 2টা নোট বা 5টা নোট বা 10টা নোট পাইছেন, আপনি সে আর লোভ সামলাইতে পারেন নাই। আপনি প্রথমে ভাবছেন যে না, আমি জিনিসটা পৌঁছায় দেবো। কিন্তু পরবর্তীতে আপনার মনের অবস্থা চেঞ্জ হয়েছে, যখন দেখছেন যে 1,000 টাকার 5টা নোট, সামনে ঈদ, সুন্দর একটা জামা কিনা যাবে, একটা পায়জামা কিনা যাবে, এটা কি করা যাবে, পাঞ্জাবি কিনা যাবে, আপনি সুন্দর করে ওই 5,000 টাকার পত্র বা খামটা কি করলেন, আপনি নিয়ে নিলেন এবং নিজের ভোগের উদ্দেশ্যে আপনি সেই টাকা কি করলেন, ব্যবহার করলেন। তাহলে এক্ষেত্রে আপনি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন বলে গণ্য হবে। ধারা 403। ধারা 403। আরেকটা উদাহরণ দেই। মনে করেন রহিম নামক একজন ব্যক্তি সৎ বিশ্বাসে করিমের কাছে কি করছে, তার কিছু সম্পত্তি রাইখা দিছে। তার কিছু সম্পত্তি রাইখা দিছে। এখন করিম মনে করেন যে ওই রহিমের যে সম্পত্তিটা রাখা আছে, সেই সম্পত্তি থেকে কিছু সম্পত্তি সে নিজের মনে করে নিয়ে গেছে। তার আর মানে মনে নাই বা তার জ্ঞানে নাই যে অমুকের সম্পত্তি আমার কাছে রাখা আছে, এখন আমি কি করতেছি, সেই সম্পত্তিটা নিজের ব্যবহারের জন্য নিয়ে যাইতেছি। এখন নিয়ে যাওয়ার পর শেষ পর্যায়ে আমার মনে হয়েছে যে না, এই সম্পত্তি তো আমার না, এটা তো রহিমের সম্পত্তি বা করিমের সম্পত্তি। এখন আপনি যখন বুঝতে পারছেন, তখন আপনার প্রথম মনে হয়েছে যে না, যেহেতু সম্পত্তি আমার না, আমি নিয়ে চলে আসছি, আমি সম্পত্তিটা আবার ওই জায়গায় রেখা দেবো বা তাকে আমি ফিরিয়ে দেবো, বা যে জায়গায় ছিল আমি সেখানে রেখা দেবো। রেখা দিলে তো জিনিসটা মিটকাট হয়ে যায়। এখন আপনি মনে করতেছেন না, যেহেতু আমি নিয়ে চলেই আসছি, এটা আমি আর দেব না, এটা আমার ভোগের উদ্দেশ্যে আমি ব্যবহার করব। যখনই আপনি এই উদ্দেশ্যটা হবে আপনার ভোগের উদ্দেশ্য, বা আপনার কাজে আপনি ব্যবহার করবেন, বা আপনার নিজের লাভের উদ্দেশ্যে ব্যবহার করবেন, যখনই ব্যবহার করবেন তখনই সেটা হবে কি, আত্মসাৎ। কারণ একজনের হক, একজনের অধিকার আপনি নষ্ট করতেছেন। আপনি একজনের অধিকার বা একজনের হক নষ্ট করতেছেন। এই হকটা যদি অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হয়, তাহলে সেটা অবশ্যই কি হবে, আপনার অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ হবে। ধারা 403। 403 ধারার যে অপরাধের কথা বলা আছে, এখানে এই অপরাধটা সংগঠিত হতে গেলে অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে। কি সম্পত্তি হতে হবে? অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি নয়, অস্থাবর সম্পত্তি হতে হবে। ধারা 403। তাহলে 403 ধারা কি বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে গেছেন স্যার? এই সম্পত্তিটা অর্থবর হতে হবে আর কি, যে বান্দার কোনো একটা হক। এটা আপনার এখানে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করণের ক্ষেত্রে বলা হয়েছে অস্থাবর সম্পত্তির কথা। সম্পত্তিটা কি হবে? অস্থাবর সম্পত্তি হবে। ধারা 403। ধারা 404। 404 ধারায় বলা হয়েছে মৃত ব্যক্তির মৃত্যুকালে তাহার দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ। অসাধুভাবে আত্মসাৎকরণ অর্থাৎ একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার ক্ষেত্রে সে কিছু সম্পত্তি রেখে গেছে। সাধারণত প্রত্যেকটা মানুষেরই থাকে। মনে করেন একজন ব্যক্তি দেশে বসবাস করে, তার ছেলে মেয়ে প্রত্যেকেই দেশের বাইরে বসবাস করে। এখন দেশে যে মানুষটি বসবাস করে সে বৃদ্ধ বয়স্ক হতে পারে বা একটু বয়স্ক টাইপের যদি হয়, যদি ছেলে মেয়ে বিদেশে থাকে বা বাইরে থাকে, সেক্ষেত্রে কি হবে, অবশ্যই দেশে যে পিতা থাকবে বা দেশে যে মাতা থাকবে, তারা কি হবে, অবশ্যই বয়স্ক হবে। এই যে বয়স্ক ব্যক্তিগুলা যদি মারা যায়, আশেপাশে যদি কেউ না থাকে, সেক্ষেত্রে কি হয়, ওই ব্যক্তির কেরানি থাকুক, প্রতিবেশী যারাই থাকুক, অথবা অন্য কোনো ব্যক্তি যারাই থাকুক না কেন, তারা কি করতে পারে, যদি মারা যায় কিছু দামি জিনিসপত্র বা কিছু আসবাবপত্র কি সরায় ফেলতে পারে, এই সময়টা তারা পায়। এখন একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে
সে মারা যাওয়ার ব্যক্তির কিছু জিনিসপত্র বা কোনো সম্পত্তি বা যে কোনো কিছুই হোক না কেন, সেই সম্পত্তি যদি কি করা হয়, দখলভুক্ত কোনো সম্পত্তি যদি অসাধুভাবে আত্মসাৎ করা হয়, সেটা কিভাবে? আপনি যদি নিয়ে যান, আপনি জানেন যে এটা রহিমের, রহিম মারা গেছে, রহিমের ছেলে পাবে, রহিমের মেয়ে পাবে, রহিমের নাতিপুতি আছে, তারা পাবে। কিন্তু আপনি কি করতেছেন, যেহেতু রহিমের নাতিপুতি নাই, রহিমের ছেলে মেয়ে নাই, আপনি চিন্তা করতেছেন যেহেতু ওরা কেউ নাই, একটা সুযোগ আছে, আমি ওর মানে ওর কাছে কিছু অলংকার আছে, ওর কাছে দামি দামি কিছু আসবাবপত্র আছে, বা বিদেশি কোনো আসবাবপত্র আছে, ছেলে মেয়ে বা দেশের বাইরে থাকে তারা পাঠাইছে, আপনি কি করলেন, সুন্দর করে ওই সম্পত্তিগুলা আত্মসাৎ করলেন। যেগুলা সরানো যায় সেগুলো আপনি সরায় নিলেন। অর্থাৎ মৃত ব্যক্তির দখলভুক্ত কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি অসাধুভাবে আত্মসাৎকরণ করে, তাহলে তার অপরাধ ধারা 304। এখানে কিভাবে বলা যায়, যে আসবাবপত্র ও অর্থের দখলদার থাকা অবস্থায় মারা যায়, তার কর্মচারী ক উক্ত অর্থ আইনানুগভাবে দখল করিবার অধিকার সম্পন্ন কোনো ব্যক্তির দখলে আসিবার পূর্বে অসাধুভাবে আত্মসাৎ করে, তাহলে ক এই ধারায় অপরাধ করেছে। তাহলে এখানে আমরা কি বুঝলাম? মনে করেন রহিম নামক একজন ব্যক্তি মারা গেল, আর ক নামক একজন ব্যক্তি তার চাকর অথবা তার বাড়ির কাজকর্ম করে এরূপ কোনো একজন ব্যক্তি। এখন রহিম নামক ব্যক্তি কি মারা গেল, এই মারা যাওয়ার পরে তার যে ছেলে মেয়ে আসবে, এই সময়ের ভিতরে চাকর, ক নামক চাকর কি করতেছে, কিছু আসবাবপত্র বা কিছু গহনাপত্র বা কিছু দামি জিনিসপত্র সেইখান থেকে কি করলো, ওই বাড়ির লোকজন যারা প্রকৃত দখলদার বা যারা প্রকৃত অধিকারী বা প্রকৃত সত্ত্বাধিকারী, এই সকল ব্যক্তি আসার পূর্বেই কিছু আসবাবপত্র বা কিছু দামি জিনিসপত্র কি করলো, সরায় ফেললো। এখানে তাহলে ক নামক ব্যক্তি কি করছে, ক নামক ব্যক্তি বা ক নামক কেরানি বা ক নামক কাজের লোক, যাই কিছু বলেন না কেন, সে 404 ধারায় অপরাধ করছে। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার দখলভুক্ত সম্পত্তি যদি কোনো ব্যক্তি আত্মসাৎকরণ করে, তাহলে তার অপরাধ হবে ধারা 404। ধারা 404। তাহলে ধারা 403-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার অধিকার হতে বা তার দখল দখল হতে যদি কি করে, অসাধুভাবে যদি আত্মসাৎ করে, তাহলে তাকে কি বলা হয়, অসাধুভাবে আত্মসম্পত্তি আত্মসাৎকরণ বলা হয়। ধারা 403। এখানে আত্মসাৎকরণ বলতে নিজের কাজের জন্য ব্যবহার করা হয় বা নিজের ব্যবহারের জন্য পরিণত করা হয়, তাহলে তাকে কি বলা হয়, অসাধুভাবে আত্মসাৎকরণ বলা হয়। আর যদি কোনো ব্যক্তি এই মৃত ব্যক্তির রেখে যাওয়া বা মৃত ব্যক্তির দখলভুক্ত সম্পত্তি যদি কি করে, আত্মসাৎ করে, তাহলে তার অপরাধ ধারা 404। ধারা 403 জীবিত অবস্থায়, আর ধারা 404 মারা যাওয়ার পরে। অর্থাৎ মারা গেছে, কেউ নাই, যারা প্রকৃত দখলদার, যারা প্রকৃত অধিকারী ব্যক্তি, যারা প্রকৃত মালিক, এই মালিক আসার পূর্বে যদি কিছু সম্পত্তি বা কিছু আসবাবপত্র বা কিছু গহনাপত্র যদি কি করা হয়, এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় বা এক স্থান হতে যদি আত্মসাৎ করা হয় বা সরিয়ে ফেলা হয়, সেটাই হবে কি, মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ। ধারা 404। ধারা 405 অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। এখন আমরা, বিশ্বাস তো বিভিন্ন ধরনের হয়। বিশ্বাস কোন কোন ক্ষেত্রে হতে পারে? আমি যেমন আছি, আমার বাপ মায়ের সাথে আমার একটা বিশ্বস্ততা আছে। আমি যেমন আছি, আমার স্ত্রীর সাথে আমার একটা বিশ্বস্ততা আছে। বা আমি যেমন আছি, আমার ছেলে আমার মেয়ের সাথে একটা বিশ্বস্ততা আছে। বা চাকর মনিবের সাথে একটা বিশ্বস্ততা আছে। তারপরে আপনার সরকারি কর্মচারী, তার অধস্তন যারা কর্মকর্তা তো কর্মচারী থাকে, তাদের সাথে কি আছে, একটা বিশ্বস্ততা আছে। অর্থাৎ এই যে বিশ্বস্ততার বিষয়গুলা, এখানে আপনার মনে করেন যে এখন বিভিন্ন দোকানে দেখা যায়, বিভিন্ন দোকানে আপনার কর্মচারী রেখে দেওয়া হয়, এগুলা কি বিশ্বস্ততার সূত্রে রেখে দেওয়া হয়, এগুলা বিশ্বাস। আমি জানি যে ওকে দোকানে যদি রেখে দেওয়া হয়, ও কোনো প্রকার অপরাধ করবে না, বা কোনো প্রকার অপরাধ বলতে টাকা পয়সা সরাবে না, বা কোনো জিনিস বিক্রি করে দেবে না, বিক্রি করে টাকা ওর পকেটে ঢুকাবে না, এইগুলা হলো বিশ্বাস। স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস, স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস, ছেলের প্রতি বাপের বিশ্বাস, বাপের প্রতি ছেলের বিশ্বাস, এই যে বিশ্বাসগুলা, যদি কোনো ব্যক্তি এই বিশ্বাসগুলা যদি ভঙ্গ করে আর সেই বিশ্বাস যদি অপরাধমূলক হয়, তাহলে সে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বলে গণ্য হবে। ধারা 405।
এখন ধারা 403, ধারা 404, ধারা 405 প্রায় কাছাকাছি। তবে এখানে একটা সম্পর্ক আছে, ধারা 405-এ আপনার একটা সম্পর্ক আছে, বিশ্বাসের সম্পর্ক। বিশ্বাসের সম্পর্ক আছে, চাকর কর্তৃক মুনিবের সম্পর্ক, পিতার কর্তৃক ছেলের সম্পর্ক, বা স্বামী কর্তৃক স্ত্রীর যে একটা বিশ্বাস, এই বিশ্বাসের যে একটা সম্পর্ক, যে বিশ্বাসটা যে আছে, এই বিশ্বাসটা যদি ভঙ্গ করা হয়, আর এই বিশ্বাসটা যদি অপরাধমূলক হয়, বিশ্বাস ভঙ্গ যদি অপরাধমূলক হয়, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বলে গণ্য হবে। ধারা 405। এখানে বলা হয়েছে, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো সম্পত্তি বা সম্পত্তির উপরে, কোনো সম্পত্তি অথবা সম্পত্তির উপরে আধিপত্য ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে অথবা তার নিজের ব্যবহারে পরিণত করে, অথবা কোনো আইনের নির্দেশ থাকা সত্ত্বেও বা কোনো আইনানুগ চুক্তি থাকা সত্ত্বেও যদি চুক্তি ভঙ্গ করে, অথবা ওই সম্পত্তি অসাধুভাবে ভোগ করার উদ্দেশ্যে যদি সে ব্যবহার করে, অথবা অন্য কোনো ব্যবস্থাপনা করে, অথবা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে ব্যবহারের জন্য যদি সে কি করে প্রদান করে, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বলে গণ্য হবে। ধারা 405। আমরা 403 ধারে যেটা পড়ছিলাম অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, সেটা আপনি কি করতে পারেন, আপনি যে কোনো জায়গায় পাইতে পারেন। আপনার এখানে কে মালিক আর কে কার কাছে যাবে বা কে অধিকারী হবে, এই বিষয়টা আপনি জানা নাই, আপনার জানেন না। কখন জানেন না? জানেন না, আপনি জানেন, কিন্তু এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এখানে বিশ্বস্ততার কোনো সম্পর্ক নাই। আপনি জানেন, আপনি জানার পরেই কি অপরাধটা হবে? আপনি যখন জানেন যে এটার মালিক রহিম করিম যদু মধু, কিন্তু আপনি দিলেন না, যখনই দেবেন না তখনই কি হবে? আপনার অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ হবে। আর যখনই দেখলেন যে এটা আপনার বন্ধু রহিমের, আপনার পিতার, বা আপনার ভাইয়ের, বা আপনার চাচার, বা আপনার মালিকের, বা আপনার মনিবের, আপনি কি সাময়িক সময়ের জন্য এই ভারপ্রাপ্ত হয়েছেন, আপনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। যেমন হাটে বাজারের যে দোকানগুলো দেখা যায়, দোকানদার তো সারাদিন, দোকানের যে মালিক সারাদিনই দোকানে বসে থাকে, দেখা যায় দুপুরে লাঞ্চের টাইম বা সকালে যে নাস্তা করে, নাস্তার সময় আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময়ের জন্য সে কি করে? দোকানের বাইরে থাকে। কি জন্য বাইরে থাকে? দোকান খোলা থাকে, দোকানের যে কর্মচারী ছেলেপেলেগুলো থাকে তারা দোকানে কাজের দায়িত্ব থাকে, কিন্তু দোকানের যে প্রকৃত মালিক সে বিশ্বস্ততার সূত্রে তাদের কাছে রেখে যায়, সে বাইরে যায়। এই ক্ষেত্রে যে বিশ্বাস, নিজেদের ভিতরে যে একটা বিশ্বাস, এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি ভঙ্গ করে, যদি টাকা পয়সা নেয়, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বলে গণ্য হবে। কারণ প্রথম সে বিশ্বাস ভঙ্গ করছে। এখানে মালিকের যে কর্মচারীর প্রতি একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা প্রথমে সে ভঙ্গ করছে, তারপর দ্বিতীয়ত কি করছে, সে ওই জিনিসটা বা তার কাছে যে জিনিসটা দায়িত্ব রেখে গেছে বা তার অধিকারে যে জিনিসটা রেখে গেছে, সেই অধিকারের সেই জিনিসটা সে নিজে ব্যবহার করছে বা তার নিজের ব্যবহারের কোনো জিনিসে সে পরিণত করছে। সেই ক্ষেত্রে সে কি করছে? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করছে, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করছে। কিন্তু ধারা 403-এ অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের কোনো অপশন নাই। কারণ এখানে আপনার যে ব্যক্তির সম্পত্তি, সে ব্যক্তিকে আপনি চেনেন না, সে ব্যক্তিকে আপনি জানেনও না। আপনি জানেন কিভাবে? আপনি হয়তো পড়তে দেখছেন, মনে করেন কোন একজন ব্যক্তির পকেট থেকে 1,000 টাকার নোট একটা পড়ে গেল, 1,000 টাকার নোট পড়ে গেল, আপনি দেখলেন, আপনি কি করলেন? দ্রুত তুললেন যে তাকে দিয়ে দেবেন। কিন্তু টাকা ওঠানোর পরে আপনার মনে হচ্ছে না, থাক, তার পড়ছে পড়ছে, আমি এটা ব্যবহার করি। ওই লোকের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনার কোনো বিশ্বাসতা নাই, ওই লোক আপনাকে বিশ্বাসও করে না, ওই লোক আপনাকে বিশ্বাস করে না, বিশ্বাস করার মতো কোনো অপশন এখানে নাই। তাই সেই সম্পত্তি যদি আপনি গ্রহণ করেন অসাধুভাবে, তাহলে সেটা হবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। আর এখানে 405 ধারায় বলা হয়েছে, আপনার পরিচিত কোনো ব্যক্তি যে আপনাকে বিশ্বাস করে, এরূপ বিশ্বস্ত কোনো ব্যক্তির কোনো সম্পত্তির সাময়িক সময়ের জন্য অধিকারভুক্ত হয়ে বা অধিকারের দায়িত্ব হয়ে বা দায়িত্বপ্রাপ্ত হয়ে যদি তার বিশ্বাসের আঘাত হেনে যদি সেই দায়িত্বপ্রাপ্ত জিনিস বা যে জিনিসের আপনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, মনে করেন যে এক হালি কলার দায়িত্ব আপনাকে দিয়ে গেছে, আপনি কলা পটাপট খায় ফেলছেন, ঠিক আছে, এই যে আপনাকে বিশ্বাস করে এক হালি কলা দিয়েছেন, শুধু বোঝানোর জন্য বললাম যে এক হালি কলা আপনাকে দিয়ে গেছে, আপনি কলা খেয়ে ফেললেন। আপনার তো কলা খাওয়ার কথা ছিল না, আপনার সুন্দর করে সেটা দেখাশোনার কথা ছিল, আপনার এখানে দেখাশোনার কথা ছিল, আপনি আমানতের যে খেয়ানত থাকলেন, এখানে আমানতের খেয়ানত হয়ে গেল।
আপনার কাছে এক ব্যক্তি বললো যে ভাই তুমি 4টা কলা আছে এখানে রেখে দাও, আমি একটু পরে এসে নিয়ে যাবো। আপনি কি করলেন? সে আপনাকে বিশ্বাস করে দেওয়া গেল, আপনি সে কি করলেন? বিশ্বাসটা তার ভঙ্গ করে সে কি করলেন? কলায় আপনি নিজের ব্যবহারে পরিণত করলেন বলে এখানে খারাপ ফেললেন। সেটা আপনার হবে কি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ধারা 405। ধারা 405। তাহলে উদাহরণ দিলে স্পষ্ট বোঝা যাবে। উদাহরণ: ক একজন গুদাম রক্ষক। ক একজন গুদাম রক্ষক। যে কোনো ধরনের গুদামই হতে পারে, চালের গুদাম হতে পারে, সারের গুদাম হতে পারে, ময়দা আটা যে কোনো ধরনের গুদাম, চিনির গুদাম, এই যে কোনো গুদাম হতে পারে। কয়েকজন গুদাম রক্ষক। জ ভ্রমণে যাবার কালে। জ কোথায় যাবে? ভ্রমণে যাবে। ভ্রমণে যাবার কালে এই শর্তে তার আসবাবপত্র ক এর নিকট গচ্ছিত রাখে যে গুদাম রক্ষা বাবদ চুক্তিকৃত অর্থ প্রদান করা হইলে উহা প্রত্যর্পণ করা হইবে। বা অসাধুভাবে উক্ত মালসমূহ বিক্রয় করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করিয়াছে। এখানে বলা হয়েছে ক কি করছে? একজন গুদামের রক্ষক। এখন জ নামক একজন ব্যক্তি কি করছে? আপনার ভ্রমণে গেছে। ভ্রমণে যাওয়ার সময় সে কি করছে? কিছু আসবাবপত্র ক এর কাছে রেখে গেছে, যে ভাই এটা রেখে দাও তোমার গুদামে, আমি যখন আসি তোমার গুদামের ভাড়া টাড়া দিয়ে বা টাকা পয়সা দিয়ে আমি এই মালগুলা নিয়ে চলে যাব। এখন ক কি করছে? যে ও গেছে গেছে থাক, সমস্যা নেই, ওর মালামাল গুলো আমি বিক্রি করে দিলাম। এই যে বিশ্বাস করে যে রেখে গেছে, বিশ্বাসের যে ভঙ্গ হলো, এই বিশ্বাস ভঙ্গের কারণে অপরাধমূলক কি হলো? বিশ্বাস ভঙ্গ হলো। ধারা 405। ধারা 405, সে বিক্রয়লব্ধ টাকা নিজের ব্যবহারে সে পরিণত করলো বা নিজে ব্যবহার করলো অথবা অন্যকে ব্যবহারের জন্য দিল। এই দেওয়াটাই কি হবে? আপনার অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে। ধারা 405। ঢাকায় বসবাসকারী, আরেকটা এদিকে দেই দেখি। আরেকটা উদাহরণ: রাজস্ব অফিসার। রাজস্ব অফিসার সরকারি অর্থের ভারপ্রাপ্ত হয়। কি হয়? সরকারি অর্থের ভারপ্রাপ্ত হয়, কারণ তারা রাজস্ব আদায় করে। এখানে সরকার তাদেরকে বিশ্বাস করে, সরকার আমাকে বিশ্বাস করে, সরকার আপনাকে বিশ্বাস করে। আমি সরকারি কর্মচারী হিসেবে সরকারের একজন বিশ্বস্ত কর্মচারী। সরকার আমাকে আপনাকে প্রত্যেককেই বিশ্বাস করে। সেই ক্ষেত্রে কি করা হয়? আমাদের উপরে বিভিন্ন দায়িত্ব অর্পণ করা হয়। কোন কারণে? ওই বিশ্বস্ততার কারণেই অর্পণ করা হয়। এখন রাজস্ব আদায় করা কি? এটা টাকা পয়সার বিষয়। টাকা পয়সার বিষয়। এখন রাজস্ব যে আদায় করা হয়, রাজস্ব যে অফিসার আদায় করেন, সে অফিসার কি ট্রেজারিতে বা সরকারি কোনো সংস্থায় বা সরকারের নিকট সেই টাকা কি করতে হয়? জমা প্রদান করতে হয়। এখন ক নামক একজন ব্যক্তি রাজস্ব কর্মকর্তা, তিনি কি করছেন? রাজস্ব আদায় করছেন। আদায় করার পর তার সেই রাজস্ব আদায়ের যে অর্থ, সেই অর্থ ট্রেজারিতে জমা দেওয়ার জন্য তিনি আইন বলে বাধ্য। তিনি আইন বলে বাধ্য সে ট্রেজারিতে জমা দেওয়ার জন্য। কারণ আমি সরকারি কর্মচারী হিসেবে যে টাকা আমি আদায় করব, সেই টাকা সরকারের কোষাগারে যাওয়ার কথা। সরকারের কোষাগারে যাওয়ার জন্য আমাকে ট্রেজারিতে জমা দিতে হবে, না হলে অন্য কোনো ভাবে কোনো জায়গায় জমা দিতে হবে, নাহলে সোনালী ব্যাংক হোক বা অন্য কোনো সরকারি ব্যাংক হোক, যে কোনো একটা ব্যাংকে আমি জমা দিতে বাধ্য থাকবো। এখন জমা দেওয়ার ক্ষেত্রে যদি আমি কি করি? সেই অর্থ যদি আমি জমা না দেই, নিজের ব্যবহারের জন্য যদি সেটা যদি কাজে লাগাই, বা নিজে যদি সেই টাকা দিয়ে যদি বিজনেস করি, বা নিজে সেই টাকা যদি অন্যজনের কাছে যদি খাটাই, তাহলে আমার কি হবে? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গর অপরাধ হবে। কারণ সরকার আমাকে যে বিশ্বাস করে যে দায়িত্ব দিয়ে রাখছে, সেই দায়িত্ব যদি আমি সঠিকভাবে যদি পালন না করি, তাহলে আমার কি হবে? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে। কখন হবে? যখন সরকারের কোষাগারে যে টাকাটা জমা হওয়ার কথা ছিল, সেই টাকা যদি আমি নিজে ব্যবহার করি বা নিজে খেয়ে ফেলি বা নিজের ব্যবহারে যদি পরিণত করি, তাহলে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে। ধারা 405। ধারা 405। তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, ধারা 403। এখানে সম্পত্তিটা হবে যে কোনো ব্যক্তির হতে পারে, সেখানে বিশ্বাসের কোনো বিষয় থাকবে না।
অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে। ধারা 404-এ বলা হয়েছে মৃত ব্যক্তির সম্পত্তি যদি কোনো ব্যক্তি আপনার দখলে থাকা বা যারা দখলে আসার কথা সেই দখলে আসা ব্যক্তিদের পূর্বে যদি সেই সম্পত্তি যদি স্থানান্তর করে বা নিজের ভোগের জন্য যদি ব্যবহার করে বা অন্য কোনোভাবে যদি ছড়িয়ে ফেলে, তাহলে সেই ব্যক্তি কি করেছে? মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করেছে বলে গণ্য হবে, অপরাধ হবে ধারা 404। যদি মৃত ব্যক্তির সম্পত্তি আপনার আত্মসাৎ করা হয়। ধারা 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এখানে কি থাকে? বিশ্বস্ততা থাকে, আপনার পরিস্থিতি থাকে বা আপনার জানাশোনা থাকে। এই জানাশোনার উপরে যদি আপনি কি করেন, বিশ্বাস যদি ভঙ্গ করেন, তাহলে আপনি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছেন বলে গণ্য হবে ধারা 405। ধারা 406, ধারা 406, 406 ধারায় বলা হয়েছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি। অর্থাৎ ধারা 405, ধারা 405-এ বলা হয়েছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের সংজ্ঞা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের সংজ্ঞা। আর ধারা 406 অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি। ধারা 406। ধারা 407, ধারা 407, 407 ধারায় বলা আছে বাহক, ঘাটোয়াল বা গুদাম রক্ষক, বাহক, ঘাটোয়াল বা গুদাম রক্ষক হিসেবে কোন সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত হয়ে বা ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি সম্পর্কে যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে, তাহলে ওই ব্যক্তি শাস্তি ভোগ করবেন ধারা 407, ধারা 407। তাহলে এখানে বাহক বলতে আমরা সাধারণত কি বুঝি বা বাহক কাকে বোঝানো হয়? এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, বা আপনারা জানেন কিনা আমি বলতে পারবো না। যখন কোনো আমরা চিঠি ইস্যু করি, অনেক সময় দেখা যায় যে বাহক মারফত প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। এটা সাধারণত গুরুত্বপূর্ণ যদি কোনো চিঠি হয় বা গুরুত্বপূর্ণ যদি কোনো জিনিস হয় বা অতি জরুরি যদি কোনো বিষয় হয়, সেই ক্ষেত্রে কি করা হয়? বাহক মারফত। যে আপনি এলপিসি হোক, সরকারি কর্মচারীর ক্ষেত্রে এলপিসি, সার্ভিস বই বা অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস যদি প্রয়োজন হয়, যে বাহক মারফত অর্থাৎ হাতে হাতে কোনো ব্যক্তির মাধ্যমে কি করা হয়? প্রেরণ করা হয়। এটাই হলো বাহক, অর্থাৎ এটাই বাহক। সরকারি অথবা বেসরকারি যে কোনো ধরনেরই বাহক হতে পারে। সরকারি কর্মচারী যদি হয় তাহলে সরকারি কর্মচারী, আর যদি বেসরকারি হয় তাহলে বিভিন্ন আপনার যেমন কুরিয়ার সার্ভিস গুলো আছে, কিছু কিছু কুরিয়ার সার্ভিস গুলো আছে আপনার হাতে 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 পাঠানো যায়, এইগুলা যে আপনার বাহকের মাধ্যমে প্রেরণ করা হয় সেটাই কি? বাহক। আর গুদাম রক্ষককে আমরা বুঝি যারা গুদামের রক্ষণাবেক্ষণ করে বা গুদামের দায়িত্বপ্রাপ্ত থাকে। এই সকল ব্যক্তি যখন কোনো সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত হয়ে বা ভারপ্রাপ্ত হয়ে যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে, তাহলে তাদের শাস্তি ধারা 407, ধারা 407। ধারা 408 কেরানি অথবা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। কেরানি কি হতে পারে? আপনার অফিসের কেরানি হতে পারে। আর চাকর কি? আপনার বাড়ির চাকর, আপনার অফিসের চাকর বা অন্য কোনো জায়গার চাকর যদি আপনার অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে, তাহলে তাদের শাস্তি ধারা 408, ধারা 408। যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বুঝতে পারেন, তাহলে 407 ধারা থেকে 409 ধারা পর্যন্ত বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে শুধু ব্যক্তির পার্থক্য, ব্যক্তি বিশেষের পার্থক্য, কোন ধরনের ব্যক্তির কোন ধরনের অপরাধ। ধারা 405-এ বলা হয়েছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের সংজ্ঞা। ধারা 406 অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি। ধারা 407 গুদাম রক্ষক, ঘাটোয়াল বা বাহক এই সকল ব্যক্তি যারা আছেন তারা যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেন, তাহলে তাদের শাস্তি ধারা 407। ধারা 408-এ বলা হয়েছে যে ব্যক্তি কেরানি বা চাকর হয়ে, যে ব্যক্তি কেরানি বা চাকর হয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে বা না কাজে নিয়োজিত হয়ে বা দায়িত্বপ্রাপ্ত হয়ে বা দায়িত্বে নিয়োজিত থেকে উক্ত সম্পত্তি, অর্থাৎ যে সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত থাকে বা ভারপ্রাপ্ত হয় বা অধিকারপ্রাপ্ত হয়, সেই সম্পত্তি কি করেন? দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে সেই সম্পত্তি নিজের ব্যবহারে যদি ব্যবহার করেন বা নিজের ব্যবহারের জন্য যদি পরিণত করেন, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক আত্মসাৎ করেছেন বলে গণ্য হবে। তাহলে কেরানি অথবা চাকর যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে, তাহলে তাদের শাস্তি ধারা 408। অর্থাৎ আপনার বাড়ির চাকর অথবা আপনার কেরানি যদি এই ধরনের যদি অপরাধ করে, তাহলে তার শাস্তি হবে ধারা 408। অর্থাৎ অপরাধমূলক যদি বিশ্বাস ভঙ্গ করে, যে আমি তোকে বিশ্বাস করি, তোকে বিশ্বাস করে আমি তোর কাছে 2টা গরু রেখে গেছি, তুই 2টা গরু কি করছিস? হাটে নিয়ে যা বিক্রি করে দিয়ে সেই বিক্রয় লব্ধ টাকা তুই নিজের ব্যবহারের জন্য
পরিণত করছিস বা তুই নিজে ব্যবহার করছিস বা তুই নিজের কাছে আত্মসাৎ করছিস, তুই নিজে নিয়ে নিছিস, এই জিনিসটাই হবে কি কেরানি বা চাকর কর্তৃক অসাধুভাবে সম্পত্তি বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সম্পত্তি আত্মসাৎকরণ, ধারা 408। ধারা 408। ধারা 409। 409 ধারায় বলা হয়েছে বিভিন্ন সরকারি কর্মচারীর কথা, বিভিন্ন গুদাম রক্ষকের কথা। ধারা 409, সরকারি কর্মচারী বা ব্যাংকার, বণিক বা প্রতিভূ কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। অর্থাৎ 409 ধারায় কিছু ব্যক্তির কথা বলা আছে, এই সকল ব্যক্তির অপরাধ। 407 ধারায় অপরাধ কোন কোন ব্যক্তির? বাহক, ঘাটোয়াল বা গুদাম রক্ষক। বাহক, ঘাটোয়াল বা গুদাম রক্ষক। ধারা 408। 408 ধারায় বলা আছে কেরানি অথবা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি। ধারা 409। 409 ধারায় বলা আছে ব্যাংকার, সরকারি কর্মচারী হিসেবে যারা ব্যাংকার থাকেন, এই ব্যাংকার অর্থাৎ বিভিন্ন ব্যাংকে যারা কর্মরত থাকেন, এখানে ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে আপনার একদম নিম্ন পদস্থ যারা থাকেন প্রত্যেকেই কি ব্যাংকার হিসেবে গণ্য হবেন বা এই 409 ধারার অপরাধের ক্ষেত্রে তারা কি হবেন? অপরাধী হবেন। তাহলে ব্যাংকার, বণিক। বণিক বলতে সাধারণত ব্যবসায়ী বোঝায়, বড় বড় ধরনের যারা ব্যবসায়ী থাকে, অথবা আড়তদার, বিভিন্ন আড়ত যে থাকে, আড়তদার। এই আড়তদার, দালাল, অ্যাটর্নি, সরকারি কর্মচারী, অ্যাটর্নি, এই সকল ব্যক্তি যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেন তাহলে তারা কি হবেন? অপরাধী হবেন। ধারা 409। এখানে সাধারণত বেশিরভাগ সরকারি কর্মচারী হিসেবে ব্যাংকার, ব্যাংকারের বিষয়ে প্রশ্নটা আসতে পারে। ব্যাংকার ছাড়া অন্য কোনো বিষয়ে প্রশ্ন আসার সম্ভাবনা এখানে নাই 409 ধারায়। যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই ব্যাংকারকে উল্লেখ করে যে কোন নামক একজন ব্যক্তি যিনি ব্যাংকে একজন ব্যাংকার হিসেবে কর্মরত আছেন বা কোনো একটা ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন, তিনি ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় তার ব্যাংকের কি করছেন? 5 লাখ টাকা বা 10 লাখ টাকা বা 5 কোটি টাকা বা 10 কোটি টাকা বা 1 কোটি টাকা তিনি কি করছেন? তার নিজের ব্যবহারের জন্য পরিণত করছেন। এখানে তার অপরাধ কি? যখন একজন ব্যাংকার বা একজন ম্যানেজার অথবা একজন ব্যাংকের কোনো কর্মচারী হয়ে বা কোনো ব্যক্তি ব্যাংকের কর্মচারী হয়ে যদি সেই ব্যাংকের সম্পত্তি সে যদি বিশ্বাস ভঙ্গের মাধ্যমে কি করে নিজের ব্যবহারের জন্য যদি পরিণত করে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বলে গণ্য হবে। ধারা 409। ধারা 409। তাহলে 403 ধারা থেকে 409 ধারা কোনো বুঝতে সমস্যা আছে? না স্যার, বোঝা গেছে। আগেই বলছি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, এখানে বিশ্বস্ততার একটা বিষয় থাকে। মনে করেন দুই বন্ধু মনে করেন যে একটা বিশ্বস্ততা থাকে, ছেলে মেয়ে একটা বিশ্বস্ততা থাকে, পিতা পিতা ছেলে একটা বিশ্বস্ততা থাকে, স্বামী স্ত্রী এই একটা কি থাকে? বিশ্বস্ততা থাকে। এই বিশ্বস্ততার যদি কোনো ব্যক্তি বিশ্বস্ততা যদি নষ্ট করে বা বিশ্বাস যদি ভঙ্গ করে বা তাকে যদি বিশ্বাস করা না যায়, সে যদি বিশ্বাসের অযোগ্য হয়ে পড়ে, তখনই কি হয়? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হয়। তখনই যে বিশ্বাসটা যখনই ভঙ্গ করবে, এই ভঙ্গ করার সাথে যে অপরাধমূলক কার্যটা করবে, অপরাধমূলক কাজ করার কারণে তো বিশ্বাসটা নষ্ট হবে। এই বিশ্বাসটা যখনই অপরাধমূলক কাজের জন্য নষ্ট হবে, তখনই কি হবে? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে। ধারা 405। আর এই অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি ধারা 406। ধারা 407, বাহক, ঘাটোয়াল অথবা গুদাম রক্ষক, গুদামের যে রক্ষক, এই গুদামের দায়িত্বপ্রাপ্ত হয়ে বা ভারপ্রাপ্ত হয়ে যদি সে কি করে গুদামের কোনো মালামাল যদি নিজের ব্যবহারে যদি পরিণত করে বা গুদামের মালামাল যদি সে বিক্রি করে বিক্রেতাদের টাকা যদি নিজে ব্যবহার করে, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবে। ধারা 407। ধারা 408-এ কেরানি অথবা চাকর, আপনার বাড়ির চাকর অথবা আপনার কেরানি, আপনার অফিসের কেরানি বা আপনার কোম্পানির কেরানি, আপনার সম্পত্তির বা আপনার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত হয়ে বা ভারপ্রাপ্ত হয়ে বা দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত হয়ে যদি সেই ব্যক্তি যদি কেরানি বা চাকর হয়ে যদি সেই সম্পত্তি যদি বিক্রয় করে দেয় বা অসাধুভাবে যদি সে আত্মসাৎ করে, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বলে গণ্য হবে। ধারা 408। ধারা 409, ব্যাংকার অর্থাৎ ব্যাংকের যে কোনো কর্মচারী, বণিক
আড়তদার অথবা দালাল, অ্যাটর্নি, এই সকল ব্যক্তি যারা আছেন তারা যদি কি করেন, আপনার এই অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেন, তাহলে তাদের অপরাধ হবে ধারা 409। ধারা 409। তাহলে 403 ধারা থেকে 409 ধারা পর্যন্ত, 403 ধারা থেকে 409 ধারা পর্যন্ত কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই, বুঝতে পারছি। তাহলে আজকের মতো এখানে শেষ করে দেব। 7টা ধারা হয়েছে, আজকের মতো এখানেই শেষ। আগামীকালকে অবশ্যই যদি বিকালবেলা ক্লাসে থাকতে পারেন 3টা 50 মিনিট, 3টা 50 মিনিটে ক্লাসে থাকার চেষ্টা করবেন। আমি আসছিলাম, আপনারা যদি আসেন অবশ্যই ইনশাল্লাহ ক্লাস হবে। 4টা 30, 35, 40 যতটুকু নেওয়া যায় আমি ইনশাল্লাহ চেষ্টা করবো নেওয়ার জন্য। আপনারা ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো ক্লাস এখন এখানে ইনশাল্লাহ শেষ। রাত্রের ক্লাস যথাসময়ে 9:30 এই সময় অনুষ্ঠিত হবে, এই সময় থাকবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।